সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জীববিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি তানিয়া আফরিন, প্রভাষক, জীববিজ্ঞান বিভাগ, নটরডেম কলেজ, ময়মনসিংহ। তো আজ আমরা পড়ব জীববিজ্ঞান প্রথম পত্র থেকে অষ্টম অধ্যায় টিস্যু ও টিস্যু তন্ত্র থেকে। তো এই অধ্যায়ের উপর এটা হচ্ছে আমার দ্বিতীয় ক্লাস। তো প্রথম ক্লাসে আমরা জেনেছিলাম উদ্ভিদে বিভিন্ন প্রকার টিস্যু আছে সে সম্পর্কে, এবং সেই সমস্ত টিস্যুর কাজ সম্পর্কে আমরা জেনেছিলাম। আজ আমরা জানব টিস্যু তন্ত্র সম্পর্কে। তো প্রথমেই জেনে নিই টিস্যু তন্ত্র বলতে আমরা কি বুঝি। টিস্যু তন্ত্র হচ্ছে যখন এক বা একাধিক ধরনের টিস্যু একসাথে এক ধরনের কাজ করবে। অর্থাৎ যে কেউ হয়তো উদ্ভিদ দেহটাকে ঢেকে রাখার চেষ্টা করছে, অনেকগুলো টিস্যু মিলে শুধু উদ্ভিদের দেহকে ঢেকে রাখার চেষ্টা করছে, অথবা কেউ খাবার পরিবহনে সাহায্য করছে। এরকম যখন একই ধরনের কাজ করবে অনেকগুলো টিস্যু মিলে, তখন ওই সমস্ত টিস্যুকে একত্র করে আমরা বলবো হচ্ছে টিস্যু তন্ত্র। তো বিজ্ঞানী শাক্স এই উদ্ভিদ দেহে এই যে বিভিন্ন প্রকার টিস্যু তন্ত্র আছে তাদের অবস্থান এবং হচ্ছে তাদের কাজের উপর নির্ভর করে তিন ভাগে ভাগ করেছেন উদ্ভিদের টিস্যুতন্ত্রকে। এক, এপিডার্মাল টিস্যুতন্ত্র, দুই, ভাস্কুলার টিস্যুতন্ত্র, এবং তিন, গ্রাউন্ড টিস্যুতন্ত্র। একটু বুঝিয়ে বলছি। প্রথম হচ্ছে এপিডার্মাল টিস্যুতন্ত্র। এখানে দেখো একটা উদ্ভিদের কাণ্ডের ছবি আঁকা আছে। উদ্ভিদের বাইরের যত আবরণ আছে তা হচ্ছে এপিডার্মাল টিস্যুতন্ত্র। এরপর দেখো নীল কালি দিয়ে যে আঁকা হয়েছে, উদ্ভিদের খাবার পরিবহন করছে যারা, অর্থাৎ মাটি থেকে খনিজ লবণ এবং হচ্ছে পানি পরিশোষণ করছে, অপরদিকে তৈরি করা পাতায় তৈরি করা খাবারটা উদ্ভিদ দেহের সমস্ত জায়গায় পৌঁছে দিচ্ছে যারা, এদেরকে একত্রে বলা হবে ভাস্কুলার টিস্যুতন্ত্র বা পরিবহন টিস্যুতন্ত্র। এরপর এই দুই প্রকার টিস্যুতন্ত্র ছাড়া, অর্থাৎ এপিডার্মাল টিস্যুতন্ত্র এবং হচ্ছে ভাস্কুলার টিস্যুতন্ত্র ছাড়া উদ্ভিদের সমস্ত অঙ্গ, বাকি যা যা কিছু আছে সমস্ত জায়গায় থাকে হচ্ছে এই গ্রাউন্ড টিস্যুতন্ত্র থাকে। তো আজ আমাদের বিষয় হচ্ছে, মূল টপিক হচ্ছে এক নাম্বার যেটা আছে এপিডার্মাল টিস্যুতন্ত্র সম্পর্কে আমরা জানব। তো প্রথমে জানবো এপিডার্মাল টিস্যুতন্ত্রটা কি। এপিডার্মাল টিস্যুতন্ত্র হচ্ছে, এই যে বলেছিলাম একটু আগে, উদ্ভিদ দেহের বহির আবরণ যে সৃষ্টি করছে সেটাকে বলা হচ্ছে এপিডার্মাল টিস্যুতন্ত্র। যেমন উদ্ভিদের কাণ্ডের বহির আবরণ, অথবা পাতার উপর বহির আবরণ, ফুলের পাপড়ি, বৃতি, অথবা কোনো একটা বীজ, যে কোনো কিছুর বহির আবরণ তৈরি করছে হচ্ছে এপিডার্মাল টিস্যুতন্ত্র। তো এই যে টিস্যুতন্ত্রের, এই এপিডার্মাল টিস্যুতন্ত্রে দেখা যায় যে কেবলমাত্র এক ধরনের টিস্যু দিয়ে এটা গঠিত থাকে। এখানে এক প্রকারের বেশি আমরা টিস্যু খুঁজে পাই না। তার কারণটা হচ্ছে এখানে যে টিস্যুগুলো থাকে, এখানে যে টিস্যুর যে কোষগুলো আছে তাদের গঠনের সাথে অন্য যারা আছে এদের গঠনের মিল না থাকায়, গঠন এবং কাজের দিক থেকে মিল না থাকায় এই টিস্যুতন্ত্রে আমরা কেবলমাত্র এক ধরনের টিস্যু পেয়ে থাকি। তো এই যে এপিডার্মাল টিস্যুতন্ত্রটা আছে, এদের উৎপত্তিটা হচ্ছে কোত্থেকে? উৎপত্তিটা হচ্ছে, আগের ক্লাসে তোমাদের আমি বলেছিলাম হচ্ছে যে অবস্থান অনুসারে যখন ভাজক টিস্যুর ক্লাসিফিকেশন পড়াচ্ছিলাম তখন বলেছিলাম যে উদ্ভিদের কাণ্ড এবং মূলের শীর্ষে যে টিস্যুগুলো থাকে সেগুলোকে আমরা বলি হচ্ছে এপিক্যাল মেরিস্টেম, যেটা বলি কাণ্ডের শীর্ষে। তো এই শীর্ষস্থ ভাজক টিস্যু থেকেই কিন্তু এই এপিডার্মাল টিস্যুতন্ত্রের উৎপত্তি হয়। তো এই যে এপিডার্মাল টিস্যুতন্ত্র আছে, অর্থাৎ উদ্ভিদের বাইরের আবরণ সৃষ্টিকারী যে টিস্যুতন্ত্রটা আছে, তো এখানে আমরা যে অংশগুলো দেখতে পাই এই টিস্যুতন্ত্রের অংশগুলো, তার মধ্যে একটা হচ্ছে তার বহির আবরণ বা এপিডার্মিস। আর কি দেখতে পাই, মাঝে মাঝে এপিডার্মিস থেকে দেখা যায় কিছু 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 উদ্ভিদ আমরা ধরলে দেখি যে হাতে কাটা কাটা লাগে, যেটা রোম থাকে, যেমন লাউ গাছে থাকে। তো সেইটা, এটা হচ্ছে এপিডার্মাল উপাঙ্গ সমূহ। এছাড়া এই এপিডার্মিসের মধ্যে, অর্থাৎ উদ্ভিদের ত্বকের মধ্যে ছোট ছোট কিছু রন্ধ্র থাকে, ছিদ্র পথ থাকে। তো সেগুলো তা আমরা একটা একটা করে পড়ছি আজকে।
প্রথম যেটা পড়বো সেটা হচ্ছে এপিডার্মিস। আমি ছবিটা আগে থেকে এঁকে রেখেছিলাম। তো এপিডার্মিস দেখো এখানে আমি এঁকে রেখেছি। এটার অবস্থানটা কোথায়? এই যে কাণ্ডে আছে সেটার বাইরে দিকে। তো এপিডার্মিসটা হচ্ছে উদ্ভিদের বাইরের আবরণটা তৈরি করছে। তো এটা হচ্ছে সাধারণত এটা এক সারি প্যারেনক্যামা কোষের একটা স্তর দিয়ে তৈরি থাকে। তবে ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা হচ্ছে মরুজ উদ্ভিদ যারা আছে এদের ক্ষেত্রে কিন্তু এটা এক সারি হবে না, এটা বেশ কয়েকটা সারি হয়। যেমন হচ্ছে করবী ফুল যেটা আছে সেখানে আমরা 3টা সারি দেখতে পাই এপিডার্মিসের মধ্যে প্যারেনক্যামা কোষের। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে মরুভূমিতে এমনিতেই বৃষ্টিপাত কম হয়। আমাদের এলাকার মধ্যে যতটা বৃষ্টিপাত হয় এরকম হয় না, বছরে 1বার বা 2বার বৃষ্টিপাত হয়। তো সেক্ষেত্রে সে যতটুকু পানি সংগ্রহ করতে পারে সে চায় সেই পানিটাকে তার নিজের মধ্যে আটকে রাখতে। যখন এই এপিডার্মিসটা অর্থাৎ বাইরের বহিরাবরণটা যখন একাধিক স্তর বিশিষ্ট হয় তখন হচ্ছে কি ভেতর থেকে পানিগুলো সহজেই বাইরে বাষ্পীভূত হতে পারছে না। তো সেজন্য হচ্ছে মরুভূমির যে উদ্ভিদগুলো আছে তাদের মধ্যে এপিডার্মিসের লেয়ারটা এই জন্যই বহু স্তর বিশিষ্ট হয়ে থাকে। তো এপিডার্মিসের যে কোষগুলো আছে, আমি সাধারণভাবে মরুজ উদ্ভিদ বলি বা আমাদের এলাকার যে উদ্ভিদগুলো আছে সব উদ্ভিদের ক্ষেত্রে এপিডার্মিসের লেয়ারের যে কোষগুলো আছে এই কোষগুলো হবে হচ্ছে প্যারেনক্যামা। আর কোষগুলোর যে আকার আছে এগুলো সাধারণত এখানে দেখো আয়তাকার বা পিপাকৃতি করে তৈরি করা হচ্ছে। আয়তাকার, এটা আয়তাকার হতে পারে অথবা হতে পারে এটা ডিমের মতো আকার যেটা ডিম্বাকার হতে পারে অথবা উপবৃত্তাকার হতে পারে। কিন্তু এরা একজন আরেকজনের সাথে একেবারে ঠেসে অবস্থান করবে, অর্থাৎ মাঝখানে কোনো ফাঁকা জায়গা থাকবে না। ব্যতিক্রম হচ্ছে এই যে মাঝখানে এখানে দেখো কমলার কোয়ার মতো আকৃতি করে এখানে একটা মাঝখানে ছিদ্র আছে, এই জায়গাটাকে বলা হচ্ছে পত্ররন্ধ্র। এই পত্ররন্ধ্রের জায়গায় অর্থাৎ রক্ষী কোষ দ্বারা পরিবেষ্টিত অবস্থায় পত্ররন্ধ্রের এখানে সে ছিদ্র থাকতে পারে বা ফাঁকা জায়গা থাকতে পারে, এছাড়া কোথাও কোনো ফাঁকা জায়গা থাকবে না। তবে ব্যতিক্রম হচ্ছে ফুলের পাপড়ি বা বৃতের মধ্যে দেখা যায়, বৃতের মধ্যে ওইখানে মাঝে মাঝে কিছু ফাঁকা জায়গা দেখা যায়, কিন্তু উপরে আবার কিউটিকলের লেয়ার থাকে। কিউটিকল জিনিসটা কি একটু পরে বলছি। এই যে প্যারেনক্যামা কোষগুলো বললাম, এই প্যারেনক্যামা কোষগুলোর মধ্যে স্পষ্টভাবে একটা নিউক্লিয়াস দেখা যায়। এখানে লাল রং দিয়ে বোঝানো হয়েছে নিউক্লিয়াসটাকে। অল্প কিছু পরিমাণ সাইটোপ্লাজম থাকে আর একটা কোষ গহ্বর দেখা যায় এখানে। তারপর এই যে কোষগুলো আছে এই কোষগুলোর বাইরের দিকে দেখো এখানে সুবিরিন আর কিউটিনের একটা লেয়ার তৈরি হয়। কিউটিন এবং সুবিরিনের যে লেয়ারটা আছে এটা হচ্ছে এক জাতীয় মোমের আবরণ, এটাকে বলা হয় কিউটিকল। তাহলে উপরে দেখো সবুজ কালি ছাড়া উপরে যে নীল কালি দিয়ে উপরে ঢেউ করে আমি এঁকেছি, যেটা মোটা করে ডোরা কাটা করে আঁকা হয়েছে, সেটা হচ্ছে পাতার উপরে কিউটিকলটা বোঝানো হয়েছে। তো কিউটিকলের একটা লেয়ার থাকছে, মোম জাতীয় আবরণ থাকে। আর এপিডার্মিসের যে কোষগুলো আছে প্যারেনক্যামা কোষগুলো আছে এগুলোর ভেতরে কখনোই কোনো ক্লোরোপ্লাস্ট থাকবে না। নিউক্লিয়াস থাকছে, কোষগহ্বর থাকছে, সাইটোপ্লাজমও আছে অল্প পরিমাণ, কিন্তু কোনো ক্লোরোপ্লাস্ট নেই। তার প্রমাণটা হচ্ছে তোমরা যখন ল্যাবে পেঁয়াজের কোষ দেখেছিলে তখন কি করেছিলে, পেঁয়াজের যে শল্কপত্র আছে সেখান থেকে আস্তেই করে পলিথিনের মতো পাতলা পলিথিনের মতো করে একটা লেয়ার তুলে নিয়েছিলে। সেই যে পলিথিনের মতো যে লেয়ারটা তুলে নিয়েছিলে সেটা কি কোনো কালার দেখতে পেয়েছিলে? না, একেবারে স্বচ্ছ। তো যদি এপিডার্মিসের মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকতো তাহলে তুমি ওই যে পলিথিনের মতো যে লেয়ারটা তুলেছিলে সেটাকে তুমি হালকা সবুজ দেখতে পেতে। তাহলে এতেই প্রমাণিত হচ্ছে যে এপিডার্মিসের মধ্যে কোনো প্রকার ক্লোরোপ্লাস্ট থাকে না। তবে ব্যতিক্রম আছে, যেমন হচ্ছে ব্যতিক্রমটা হচ্ছে জলজ উদ্ভিদের ক্ষেত্রে, শাপলা, টোপাপানা এদের ক্ষেত্রে আবার এপিডার্মিসের প্রত্যেকটা কোষের মধ্যেই ক্লোরোপ্লাস্ট থাকে। আর নর্মালি যে উদ্ভিদগুলো আছে ডাঙার উদ্ভিদগুলো এতে এই প্যারেনক্যামা কোষগুলোর মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকে না, শুধুমাত্র এখানে যে পত্ররন্ধ্র আছে পত্ররন্ধ্রে যে দুটো রক্ষী কোষ আছে এই রক্ষী কোষগুলোর মধ্যে গার্ড সেলগুলোর মধ্যে শুধু ক্লোরোপ্লাস্ট থাকবে। এখন এই যে কিছু কিছু উদ্ভিদ আছে যেমন ঘাস বা নলখাগড়া, এদের মধ্যে হয় কি এই এপিডার্মিসের কোনো একটা কোষ আকারে একটু বড় হয়ে যায়।
আকারে বড় হয়ে এর ভেতরে সিলিকন অক্সাইড এসে জমা হতে থাকে। তো তখন ওই কোষগুলোকে বলে হচ্ছে সিলিকা সেল। আবার দেখা যায় যে ওখানে সিলিকন অক্সাইড জমা না হয়ে যদি কখনো জৈব কোনো পদার্থ জমা হয়ে থাকে, তখন সেটাকে বলা হবে হচ্ছে কর্ক সেল। আবার দেখা যায় যে সরিষা যেটা আছে, সরিষা উদ্ভিদের পাতার মধ্যে আমরা পাই, সেখানে কিছু কোষের মধ্যে দেখা যায় মাইরোসিন নামক একটা ধরনের এনজাইম এসে জমা থাকে। তো ওই কোষগুলোকে বলা হয় হচ্ছে মাইরোসিন সেল বলা হয়। তাছাড়া উল্লেখ যেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বুলিফর্ম সেল। এটা আমরা দেখতে পাই হচ্ছে আখ, ভুট্টা বা গম গাছ যেগুলো আছে, সেগুলোর উদ্ভিদের পাতার এই এপিডার্মিসের কোষ, কিছু কিছু কোষ আকারে অনেক বড় হয়ে যায়, যাদের প্রাচীরটা পাতলা থাকে আর ভেতরে পানি ভর্তি থাকে। ওই কোষগুলোকে বলা হয় হচ্ছে বুলিফর্ম সেল বলা হয়। তো এপিডার্মিস যেটা আছে, এপিডার্মিসের উপর আমি বলেছিলাম যে কিউটিকলের একটা আবরণ থাকে। এটা হচ্ছে কাণ্ড, পাতা, ফুল, ফল এদের বেলায় প্রযোজ্য, কিন্তু মূলের ক্ষেত্রে দেখা যায় এই যে কিউটিকলের লেয়ারটা আছে এটা থাকে না। সেজন্য মূলের যে বহির আবরণ আছে সেটাকে বলা হবে এপিব্লেমা। কাণ্ডের বহিত্বককে বলা হবে হচ্ছে এপিডার্মিস, আর মূলের যে বহিরাবরণটা আছে এটাকে আমরা বলবো হচ্ছে এপিব্লেমা। মূল এবং কাণ্ডের মধ্যে আরেকটু পার্থক্য আছে। যেমন এই কাণ্ডের বেলায় দেখা যায় এই এপিডার্মিসের যে কোষগুলো আছে, দেখো এই কোষগুলো কিন্তু একটু পরিবর্তিত হয়, পরিবর্তিত হয়ে উপর দিকে এরকম রোমের মতো সৃষ্টি করে। এই রোমগুলা এককোষী অথবা এরকম বহুকোষী হতে পারে। যখন আমি কাণ্ড আঁকবো তখন সবসময় এই রোমের বাইরেও এরকম করে কিউটিকলের একটা আবরণ থাকে, কিন্তু মূল রোম যেটা আছে, মূল রোমের উপরে কখনোই কোনো কিউটিকলে কোনো লেয়ার থাকবে না, আর মূল রোম সর্বদাই থাকবে হচ্ছে এককোষী। আমি কথাটা আবারও রিপিট করছি, মূল রোম সর্বদা থাকবে এককোষী এবং এর বাইরে কখনোই কিউটিকলের আবরণ থাকবে না। কিন্তু কাণ্ড, পাতা, ফুল, ফল এগুলার বাইরের যে এপিডার্মিসের যে ত্বকটা আছে, এপিডার্মিসের এখান থেকে যে উপাঙ্গটা বের হয়, রোমটা বের হয়, এই রোমগুলা এককোষীয় হতে পারে, বহুকোষীয় হতে পারে এবং তাদের উপরে সর্বদা কিউটিকলের আবরণটা থাকবে। তো এটা ছিল হচ্ছে এপিডার্মিসের বর্ণনা। এখন হচ্ছে কাজ। এপিডার্মিসের কাজটা হচ্ছে, যেহেতু এটা হচ্ছে উদ্ভিদের ভেতরে যে অংশগুলো আছে এগুলোর বাইরে একটা ইটের মতো এক সারি একটা লেয়ার, এক সারি বিশিষ্ট বা দুই সারি বিশিষ্ট একটা লেয়ার, তো সেই জন্য সে তার কাজটা হচ্ছে বাইরের কোনো আঘাত থেকে ভেতরের যে কোষগুলো আছে সেই কোষগুলাকে রক্ষা করা হচ্ছে তার কাজ। এছাড়া মাঝে মাঝে দেখা যায় এই যে রোমগুলোর কথা বললাম, কাণ্ড রোমের কথা যে বললাম, এই কাণ্ড রোমগুলোর ভিতরে মাঝে মাঝে বিষাক্ত কিছু পদার্থ পূর্ণ থাকে বা তরল পদার্থ পূর্ণ থাকে। এদের কাজ হচ্ছে কোনো প্রাণীর আক্রমণ থেকে ওই উদ্ভিদকে রক্ষা করা। এটা একটু পরে ডিটেলস বলছি। আরেকটা হচ্ছে এই যে কাণ্ডের উপরে বা পাতার উপরে যে কিউটিকলটা আছে, এটা থাকার কারণে যেটা হয় সেটা হচ্ছে উদ্ভিদের ভেতরে বাইরে থেকে কোনো তরল পদার্থ ঢুকতে পারছে না, বা ভেতর থেকেও কোনো তরল পদার্থ এই কিউটিকল ভেদ করে বাইরে যেতে পারছে না। আবার বাইরে থেকে কোনো ছত্রাক বা ব্যাকটেরিয়া সহজেই উদ্ভিদের ভেতরে প্রবেশ করতে পারছে না। এপিডার্মিসের ভেতরে যে পত্র রন্ধ্রগুলো আছে সেগুলো দিয়ে গ্যাসীয় বিনিময় হচ্ছে পরিবেশের সাথে। তাছাড়া এই রক্ষী কোষগুলোর মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকার কারণে এবং জলজ উদ্ভিদ যেগুলো আছে এদের পুরো এপিডার্মিস জুড়েই তো ক্লোরোপ্লাস্ট থাকে, সেটা খাবার তৈরিতে সাহায্য করছে। তো এই ছিল আমাদের এপিডার্মিসের কাজ। এরপর আমরা পড়বো হচ্ছে এপিডার্মাল উপাঙ্গ সমূহ। আমরা দেখব এপিডার্মাল উপাঙ্গ সমূহ যেগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে, মানে এপিডার্মিস থেকে যেসব উপাঙ্গ বের হয়, অংশ বের হয়, তাদেরকে বলা হচ্ছে এপিডার্মাল উপাঙ্গ। একটা বললাম রোম বা ট্রাইকোম। তো রোম বা ট্রাইকোম যেটা আছে সেটা একটু আগে বলেছি এককোষী হতে পারে বা বহুকোষী হতে পারে। মূলের ক্ষেত্রে এদের উপরে
কখনোই কিউটিকল থাকবে না, কিন্তু কাণ্ডের ক্ষেত্রে সর্বদা হচ্ছে এর উপর কিউটিকল থাকবে। এই যে রোম বা ট্রাইকোম যেটা আছে সেটার কাজ কি? মূল রোম যেটা আছে, মূল রোমের কাজ হচ্ছে মাটি থেকে খনিজ লবণ শোষণ করা, খনিজ লবণ এবং পানি করে শোষণ করা। আর কাণ্ডরোম যারা আছে এদের কাজ হচ্ছে, একটু আগে বলেছিলাম যে বিষাক্ত পদার্থ পূর্ণ থাকে। তো যখনই তুমি দেখবা যে কিছু কিছু উদ্ভিদ আছে যে আমাদের ত্বকের সংস্পর্শে আসলেই লাগলে আমাদের চুলকায়, সেটা হচ্ছে কি, যখন আমার ত্বকের সংস্পর্শে ওই উদ্ভিদের রোমটা বা ট্রাইকোমগুলো আমার সংস্পর্শে আসে, তখন এই প্রত্যেকটা রোমের যে মাথাগুলো আছে মাথাগুলো ভেঙে যায়। মাথাগুলো ভেঙে যাওয়ার কারণে হয় কি, যে এর ভেতর থেকে যে তরল পদার্থটুকু আছে যেটা কিনা আমার জন্য বিষাক্ত, সেটা আমার ত্বকে এসে লেগে যায়, তখন ওই জায়গাটা জ্বালা করে বা চুলকায়। তো এ থেকে হচ্ছে কি, তখন আমি ওই গাছ থেকে দূরে থাকছি, সো ওই উদ্ভিদটা আমার কাছ থেকে বা অন্যান্য প্রাণীর কাছ থেকে সেফ থাকছে। তো এরপরে যেটা আছে রোম বা ট্রাইকোম ছাড়া, সেটা হচ্ছে শল্ক বা স্কেল। পেঁয়াজের উপরের যে বহিরাবরণটা যেটা আমরা খাই সেটাকে বলা হচ্ছে শল্ক। এটা হচ্ছে পাতলা ঝিল্লির মতো আবৃত একটা অংশ। তো এর শল্কটা যেটা আছে এটার কাজ হচ্ছে মেনলি প্রস্বেদন যাতে কম হয় সেজন্য চেষ্টা করা। তারপর আছে হচ্ছে কোলেটার্স। কোলেটার্স হচ্ছে রোমের মতোই, ট্রাইকোম বা রোম যেরকম আছে সেটাই, কিন্তু যখন ট্রাইকোমগুলা বহুকোষী হয়ে যায় এবং গুচ্ছাকারে থাকে, 5টা একসাথে বা 6টা একসাথে থাকে, তখন এদেরকে বলা হয়েছে কোলেটার্স। আরেকটা শব্দ আছে ব্লাডার বা থলে। এটা কিছু কিছু উদ্ভিদের এরকম কাণ্ডের উপরে, এটা যদি একটা কাণ্ড হয়ে থাকে দেখবা এরকম ফোসকার মতো থাকে, এই ফোসকার মতো যে অংশগুলো আছে এগুলোকে বলা হচ্ছে থলে বা ব্লাডার। এগুলোর ভিতরে পানি দ্বারা পূর্ণ থাকে। এটা অনেকটা দেখতে কিরকম, ওই যে নতুন সাইকেল যে মোড়ানো থাকে কিছু প্লাস্টিক দিয়ে, ভিতরে এরকম ছোট ছোট বল বল থাকে, অনেকে এরকম তোমরা টিপে ফাটাও যেটা, তো ওরকম দেখতে থাকে। তো এইগুলোকে বলা হচ্ছে থলে বা ব্লাডার। তো আমরা এপিডার্মাল উপাঙ্গগুলো পড়লাম। এখন জানবো হচ্ছে এপিডার্মিসের মধ্যে কি কি ধরনের রন্ধ্র থাকতে পারে। বেশ কিছু রন্ধ্র থাকতে পারে, যেমন হচ্ছে একটা হচ্ছে পত্ররন্ধ্র থাকতে পারে, তাছাড়া সেখানে হাইডাটোর থাকতে পারে, এছাড়া লেন্ট্রিসেল থাকতে পারে। তো প্রথমে দেখবো হচ্ছে পত্ররন্ধ্র সম্পর্কে আমরা জানবো। তো পত্ররন্ধ্র হচ্ছে এপিডার্মিসের ভেতরে দুটা রক্ষী কোষ দ্বারা ঘেরা অবস্থায় যে ছিদ্রটা থাকে সেটাকে বলা হয় হচ্ছে পত্ররন্ধ্র। তো এই পত্ররন্ধ্রটা বিষমপৃষ্ঠ পাতা যেটা আছে, বিষমপৃষ্ঠ পাতার হচ্ছে সে নিম্নতলে অবস্থান করে। আর সমাঙ্গ পৃষ্ঠ পাতা যারা আছে এদের উপরের পিঠ এবং নিচের পিঠ, দুই পিঠেই হচ্ছে পত্ররন্ধ্র অবস্থান করে। একটু কঠিন করে বলা হয়ে গেল, আর একটু সহজ করে বলছি। বিষমপৃষ্ঠ পাতা মানে কি, সূর্য যখন উঠে তখন দেখবা কিছু কিছু পাতা আছে যারা হচ্ছে এরকম ভাবে অবস্থান করে, সূর্যের সাথে 45 ডিগ্রি কোণে অবস্থান করে কাণ্ডের সাথে। যেমন হচ্ছে আম গাছ বা কাঁঠাল পাতা, তুমি দেখবা হচ্ছে যে কাণ্ডের সাথে মোটামুটি সে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে অবস্থান করে, এবং ওই পাতার একটা পিঠেই কেবলমাত্র রোদটা লাগছে, উপরের পিঠটা যেটা হচ্ছে কালো কালচে বর্ণ হয়। আর যে পিঠে রোদ লাগছে না সেটা দেখবা অনেকটা সবুজ হয়, কিন্তু হালকা সবুজ হয় যেটা। তো এই কাঁঠাল পাতা বা আম পাতা যারা আছে এরা হচ্ছে বিষমপৃষ্ঠ পাতা বলা হয়। এদের পাতার নিচের ত্বকে থাকবে হচ্ছে পত্ররন্ধ্র। আর একবীজপত্রী উদ্ভিদের পাতা যারা আছে, যেমন ঘাস, ধান বা হচ্ছে বাঁশ পাতা যারা আছে, এরা দেখবা যে সূর্য উঠলে পরে পাতাটা হচ্ছে কাণ্ডের সাথে একেবারে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে অবস্থান করবে, যাতে পাতার দুই পিঠেই সমানভাবে সূর্যের আলো পড়ে। তো এক্ষেত্রে পাতার দুই পিঠেই কিন্তু পত্ররন্ধ্র সমান পরিমাণে থাকে। তো পত্ররন্ধ্র আরেকটা হচ্ছে মরুজ উদ্ভিদ যারা আছে, মরুজ উদ্ভিদের ক্ষেত্রে সব সময় তারা পত্ররন্ধ্র অবস্থান করে পাতার নিচের ত্বকে। এখানে বিশেষ ধরনের একটা পত্ররন্ধ্র দেখা যায়, এদেরকে বলা হয় হচ্ছে সানকিং স্টোমাটা বা লুকায়িত পত্ররন্ধ্র। আমি একটু দ্রুত করে তোমাদের ওই সানকিং স্টোমাটা দেখানোর চেষ্টা করছি।
তো এটা যদি আমরা নিম্ন ত্বক ধরে থাকি, ধরো পত্ররন্ধ্র হচ্ছে এই জায়গাটা, তো এখানে দেখা যায় এরকম রোমের মতো থাকে, উল্টানো থাকে এবং রোমের মতো থাকে। এটাকে বলা হয় হচ্ছে সানকিন স্টোমাটা বা লুকায়িত পত্ররন্ধ্র। কেন এটা নিচের দিকে থাকে এবং বিশেষ আকৃতির গঠন হচ্ছে যাতে প্রস্বেদন উপায়ে মরজ উদ্ভিদ থেকে কম পরিমাণে পানি নিঃসৃত হয়, এই চেষ্টার জন্য এটা একটা লুকায়িত পত্ররন্ধ্র থাকে। তো আমি আমাদের স্বাভাবিক যে পত্ররন্ধ্রগুলো আছে উদ্ভিদের সেটার বর্ণনা বলছি। পত্ররন্ধ্রে দুইটা অর্ধচন্দ্রাকৃতির দুইটা কোষ পাবা, তাদেরকে বলা হচ্ছে রক্ষী কোষ। এই অর্ধচন্দ্রাকৃতির যে কোষগুলো আছে এদের ভেতরের দিকে প্রাচীরটা হচ্ছে মোটা হয়, আর বাইরের দিকে যে লেয়ারটা আছে সেটা হচ্ছে অপেক্ষাকৃত পাতলা হয়। তো একটা পাশ মোটা এবং আরেকটা পাশ পাতলা, এই গঠনটার কারণে কিন্তু পত্ররন্ধ্রটা ওপেন হচ্ছে আবার ক্লোজ হয়ে যাচ্ছে। আর এই রক্ষী কোষের ভেতরে নিউক্লিয়াস থাকে একটা এবং অনেকগুলা ক্লোরোপ্লাস্ট দেখা যায় এবং এখানে সাইটোপ্লাজম থাকে। আর রক্ষী কোষ দিয়ে ঘেরা মাঝখানে যে ছিদ্র পথটুকু আছে, ভেতরে যে ফাঁকা জায়গাটুকু আছে, এই ফাঁকা জায়গাটাকে বলা হচ্ছে বায়ুকুঠুরি বা শ্বাসকুঠুরি। আর এই রক্ষী কোষের বাইরে কিছু কোষ যেগুলা এপিডার্মিসের বা ত্বকের অন্যান্য কোষ থেকে দেখতে একটু আলাদা হয়, এদেরকে বলা হয় সহকারী কোষ। তো এটা ছিল আমাদের পত্ররন্ধ্র। তো এই যে রক্ষী কোষের চারপাশে সহকারী কোষগুলো আছে, এদের সংখ্যার উপর নির্ভর করে পত্ররন্ধ্র বেশ কয়েক প্রকার হতে পারে। যেমন হচ্ছে আমি কি রেখেছিলাম, একটা হচ্ছে ডায়াসাইটিক ধরনের পত্ররন্ধ্র। এটা দেখো রক্ষী কোষ আছে এইভাবে সোজা অবস্থায় আছে, অর্থাৎ এরকম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। আর এই যে সহকারী কোষ যে দুটো আছে এরা হচ্ছে এই 180 ডিগ্রি কোণে আছে দেখো। তো এই দুজন মিলে ছেদ করছে, যে কোণটা তৈরি করছে সেই কোণটা কি হবে, এই দুজন মিলে যদি ছেদ করে তাহলে কোণটা কত হবে, 90 ডিগ্রি। তো যখন এমন দেখা যাবে যে রক্ষী কোষের সাথে সহকারী কোষগুলা সমকোণে অবস্থান করবে বা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, তখন এদেরকে বলা হয় হচ্ছে ডায়াসাইটিক পত্ররন্ধ্র। আরেকটা হচ্ছে প্যারাসাইটিক। যখন রক্ষী কোষের সাথে সমান্তরালভাবে দুটা সহকারী কোষ অবস্থান করে তখন এদেরকে বলা হয় হচ্ছে প্যারাসাইটিক পত্ররন্ধ্র। বুঝতে পেরেছো? এরপর এখানেও কিন্তু ডায়াসাইটিক এবং প্যারাসাইটিক এই দুইটার ক্ষেত্রে সহকারী কোষের সংখ্যা হবে 2। এখানে দেখো দুইটা কোষ, একটা দুইটা, এখানেও দুইটা, বাম পাশে একটা ডান পাশে একটা। যখন সহকারী কোষের সংখ্যা বেড়ে যাবে, সহকারী কোষের সংখ্যা হবে 3, এখানে দেখো তিনটা কোষ, 1 2 3, এবং তার মধ্যে দুইটা কোষ হবে হচ্ছে বড় এবং একটা কোষ হবে ছোট, তখন এদেরকে বলা হয় অ্যানাইসোসাইটিক পত্ররন্ধ্র। এছাড়া যখন চারপাশে কোষের সংখ্যা 4টা হয়ে যাবে সহকারী কোষ, তখন বলা হয় টেট্রাসাইটিক পত্ররন্ধ্র। আবার যখন এই সংখ্যা 4-এর বেশি হয়ে যাবে এবং সবগুলো এরকম চারপাশে অবস্থান করবে, যেমন এটা যেটা দেওয়া আছে এখানে কয়টা আছে, 5টা, তখন এদেরকে বলা হয় অ্যাক্টিনোসাইটিক পত্ররন্ধ্র। আর যখন দেখা যায় যে সহকারী কোষগুলোকে আমি আলাদা করে চিনতে পারছি না, দেখলে মনে হচ্ছে যেটা এপিডার্মিসেরই অংশ, ত্বকেরই অন্য কোষের মতো চেহারা দেখতে, তখন এই ধরনের পত্ররন্ধ্রকে বলা হয় হচ্ছে অ্যানোমোসাইটিক পত্ররন্ধ্র। তো শিক্ষার্থীরা, এটা ছিল পত্ররন্ধ্রের বর্ণনা। তো পত্ররন্ধ্রের কাজটা কি? পত্ররন্ধ্রের প্রধান যে কাজটা সেটা হচ্ছে এই যে এখানে ছিদ্র আছে, এই ছিদ্র পথে সে পরিবেশের সাথে উদ্ভিদের ভেতরের বিভিন্ন গ্যাসের বিনিময় ঘটায়, কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেনের গ্যাসের বিনিময় ঘটাচ্ছে। এছাড়া উদ্ভিদের আরেকটা স্বভাব হচ্ছে, যদি উদ্ভিদ শিশুদের মতো আচরণ করে, এটা আমি ক্লাসে প্রায় বলি যে ছোট বাচ্চা যেটা আছে এদের মাঝে মাঝে খেতে খেতে হুঁশ থাকে না, খেতেই থাকে পেট এরকম গোল বানায় ফেলে,
পরে যখন আর খেতে পারে না ঘপ করে সব ছেড়ে দেয়। ঠিক একই রকম ভাবে যদি কখনো এরকম হয় যে উদ্ভিদ প্রচুর পরিমাণে পানি শোষণ করে নেয় মূল থেকে, তখন তার শোষণ করা অতিরিক্ত পানি যেটা আছে সেটা সেই পত্ররন্ধ্রের এই ছিদ্র পথ দিয়ে প্রস্বেদন উপায়ে পানিটাকে তার শরীরের বাইরে থেকে বের করে দেয় বাইরে। এটা ছিল একটা 2 নম্বর কাজ। এছাড়া যদি এই রক্ষী কোষের মধ্যে রক্ষী কোষের মধ্যে যে ক্লোরোপ্লাস্ট যেটা আছে সেটা থাকার কারণে রক্ষী কোষটা করছে কি খাবার তৈরি করছে। এই ছিল পত্ররন্ধ্রের কাজ। এরপর আমরা যেটা করব, এপিডার্মিসের মধ্যে আমরা আরেক ধরনের ছিদ্র দেখতে পাই, যেমন হচ্ছে ঘাস, কচু পাতা বা হচ্ছে টমেটো গাছে আমরা ধরনের ছিদ্র বেশি দেখতে পাই। এটাকে বলা হয় হাইডাথোট, বাংলায় বলা হয় পানি পত্ররন্ধ্র। ওটা হচ্ছে শুধু পত্ররন্ধ্র আর এটা হচ্ছে পানি পত্ররন্ধ্র। এটা তুমি দেখতে পাবা হচ্ছে বুঝবা কিভাবে, যেসব দিনে হচ্ছে বেশি আর্দ্র থাকবে, মানে বাতাসটা ভেজে ভেজে থাকবে আর প্রচন্ড গরম থাকবে, এরকম দিনে যখন মূল বেশি পানি শোষণ করছে তখন সকালবেলার দিকে যখন রোদ ওঠে না তখন পাতার কিনারে দেখবে ফোঁটা ফোঁটা পানি জমা হয়ে থাকে পাতার কিনারে। তখন ওই পাতার কিনারে ফোঁটা হওয়া পানি জমা দেখে আমরা তখন হাইডাথোট যেটা আছে সেটার অবস্থানটা আমরা তখন বুঝতে পারি। তো হাইডাথোট যেটা আছে দেখো, এটাও এই যে পত্ররন্ধ্র ছিল, এটা ছিল 2টা রক্ষী কোষ, এখানেও কিন্তু 2টা রক্ষী কোষ আছে। এই সম্পূর্ণ এটা হচ্ছে পাতার বাইরের আবরণটা। এই যে পাতার বাইরের সবার আগে হচ্ছে কিউটিকুলার আবরণ, তারপর হচ্ছে এপিডার্মিসের যে কোষগুলা, এই মাঝখানেই 2টা রক্ষী কোষ দেখা যায়। পার্থক্য হচ্ছে পত্ররন্ধ্রের যে রক্ষী কোষটা আছে সেটা খুলতে পারে এবং বন্ধ হতে পারে। পত্ররন্ধ্রের রক্ষী কোষগুলা দিনের বেলায় খোলা থাকে সাধারণত এবং রাতের বেলায় সে বন্ধ থাকে। ব্যতিক্রম হচ্ছে পাথরকুচি, সেটা আবার উল্টাটা হয়, রাতের বেলায় সে খোলা থাকে, দিনের বেলায় বন্ধ থাকে। কিন্তু হাইডাথোট যেটা আছে এটার রক্ষী কোষগুলা সব সময় ওপেন অবস্থায় থাকবে, সব সময় খোলা, সে বন্ধ হচ্ছে না। রক্ষী কোষের নিচে কিছু প্যারেনকাইমা ধরনের কোষ দেখা যায়, যেটা লাল ধরনের কোষ আমি দেখলাম, লাল রঙের যে কোষগুলো দেখতে পাচ্ছ, একটু একটা থেকে আরেকটা একটু মাঝখানে ফাঁকা ফাঁকা ভাবে অবস্থান করছে, দেখো যে মাঝখানে ফাঁকা জায়গা আছে। তো এই কোষগুলাকে বলা হয় হচ্ছে এপিথেম। আর এই এপিথেম কোষগুলা এবং রক্ষী কোষ এদের মাঝখানে বেশ খানিকটা জায়গা কিন্তু একেবারেই ফাঁকা, এই ফাঁকা জায়গাটাকে বলা হচ্ছে পানি গহ্বর। আর এই এপিথেম গুলা সংযুক্ত থাকে হচ্ছে এই পাতার ভেতরে যে ট্রাকিড আছে, এই ট্রাকিড গুলোর সাথে সংযুক্ত থাকে। হয় কি, যখন মূলজ চাপে যখন পানিগুলা ট্রাকিড পর্যন্ত এসে পৌঁছায় তখন এই ট্রাকিড থেকে পানিগুলো এসে এই বাইরের ফাঁকা যে জায়গাগুলো আছে, আন্তঃকোষীয় যে ফাঁকা জায়গাগুলো আছে, এখানে এসে অবস্থান করে এবং এই ফাঁকা জায়গা দিয়ে পানিগুলা ওই রক্ষী কোষ পথে বাইরে চলে আসে। তো এটা হচ্ছে এইভাবে হচ্ছে হাইডাথোট কাজ করে। তো হাইডাথোট শিক্ষার্থীবৃন্দ, আশা করছি আজকের ক্লাসটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো পরের ক্লাসে আবার দেখা হচ্ছে, সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।